সময়টা দেশভাগের। চারিদিকে হাহাকার পড়ে গেছে উদ্বাস্তু মানুষদের। কালই ভারতে এসেছে আজ 2 দিন, কিন্তু কোনো আশ্রয় সে এখনো জোগাড় করে উঠতে পারেনি। আর সবাইয়ের সাথে ভিড় করে সে থাকতে চায়নি, তাই সামান্য কিছু জিনিসপত্র সাথে নিয়ে পথে পথে ঘুরছে কালী। নিজের বাড়ি থাকতেও আজ সে উদ্বাস্তু। পথ চলতে চলতে একটা নির্জন শ্মশানে এসে পৌঁছায় কালী। শ্মশানটা গাছগাছালি আর আগাছায় ঘেরা। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু একটা কুঁড়ে ঘর শ্মশানের এক কোণে খুবই জীর্ণ দশা নিয়ে অবস্থান করছে। দেখে মনে হচ্ছে ঘরটাতে কেউ থাকতে পারে। কিছু না হোক একটু জল তো পাওয়া যাবে। খাবারের আশা কালী অনেক আগেই ছেড়ে দিয়েছে। এগিয়ে গেল কালী। কেউ আছেন? আমাকে একটু জল দিতে পারেন? ঘর থেকে বেরিয়ে এলো একজন তন্ত্র সাধক। তার দেহ থেকে কেমন একটা জ্যোতি নির্গত হচ্ছে। তাকে দেখে কালী খুবই খুশি হলো। প্রণাম নেবেন বাবা। ওই দেখো পুজো, ইচ্ছা মতো জল খাও। ধন্যবাদ বাবা, অসংখ্য ধন্যবাদ। নাও, এবার এখানে এসে বসো। এবার বলো তো কে তুমি, কোথা থেকে এসেছো? আগে আমি কালীপদ বাঘ, ওপার থেকে এসেছি। আশ্রয়ের খোঁজে পথে পথে ঘুরে বেড়াচ্ছি বাবা। তোমার আর কেউ নেই? না, সে ব্যাপারে আমি খুবই ভাগ্যবান। এই যদি আমার কেউ থাকতো, তাহলে হয়তো তাদের কষ্ট দেখে আমি আর বাঁচতে পারতাম না। এই যে কুঁড়েটা দেখছো, এটা আমার না, আমার এক ভক্ত বলরাম দত্তের। এই যে শ্মশান দেখছো, এটা খুবই পবিত্র আর জাগ্রত। আমি তাকে বলি, বাবা বলরাম, আমি কদিন শ্মশানে থেকে সাধনা করতে চাই। তোমার তো শ্মশানের পাশে একটা কুটির আছে, ওখানে কি কদিন আমায় থাকতে দেবে? কি বলছেন বাবা, আমার সবকিছু তো আপনারই দয়ায়। কিন্তু ওই কুঠিরে কি আপনি থাকতে পারবেন? আমি তো পথঘাট জঙ্গলের মানুষ, ওটা তো তাও একটা কুঠির বলরাম, তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, তাহলে আমি প্রতিদিন গিয়ে আপনার সেবা দিয়ে আসবো। না, একদম না বলরাম, আমি একাকিত্ব পছন্দ করি। সাধনার সময় আমি কারোর সঙ্গে দেখা করি না। আমার কাজ হয়ে গেলে তোমায় খবর দেব। আপনার যা ইচ্ছা বাবা। এখন আমার কাজ শেষ, আজই সন্ধ্যায় আমি এখান থেকে চলে যাব। তুমি যতদিন না কোনো আশ্রয় পাও এখানে থাকতে পারো, তবে বলরামের কাছ থেকে অনুমতি নিয়ে। সে তো নিশ্চয়ই বাবা, আমি কালই বলরাম বাবুর কাছে গিয়ে অনুরোধ করব। হ্যাঁ, ওকে বলো আমার কথা, তাহলে হয়তো না করবে না। চলো, এখন কিছু খেয়ে নেবে, তুমি ক্ষুধার্ত। আপনার অশেষ দয়া বাবা, আপনার অশেষ দয়া। আমি তাহলে আসি কালী। এই সন্ধ্যার সময় আপনাকে যেতে হবে, কাল সকালে গেলে হতো না বাবা? না রে, তা হয় না। রাতে আমার এক বড় সাধনা আছে, সেটা আজই করতে হবে এক জঙ্গলে। তারপর আমি আমার বাস্তুভিটেতে চলে যাব। আচ্ছা বাবা, তাহলে তাই যান। আমার কিছু সাধনার বই এই ঘরে আছে, সেগুলো তুমি কোনো মন্দিরে পৌঁছে দিও। আর একটা কথা। কি বাবা? রাতে একটু সাবধানে থেকো,
এই শ্মশানে ভূত পেতের দাপাদাপি একটু বেশি। ওরা মানুষকে একটু বেশি অপছন্দ করে। আমার ভাগ্যে যা আছে তাই হবে। কোথায় আর যাব? না হয় ভূতেদের সাথেই থাকবো। আচ্ছা বাবা, আমি এখন আসি, তুমি ভেতরে যাও। কালীপদ দাঁড়িয়ে থাকে। সে দেখতে থাকে শ্মশানের এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকা পরিবেশটাকে বেশ আতঙ্কিত করে তুলেছে। চারপাশে তাকিয়ে এসে কোনো জনপ্রাণী দেখতে পায় না, আর ভূত তো নয়। কালীপদ ভেতরে চলে যায়। ঘরের ভেতরটা এবার ভালো করে দেখে সে। মেঝেতে একটা মাদুর পাতা, ঘরের এক কোণে একটা চৌকি, আর তাতেই রাখা কটা তন্ত্রের বই। ঘরের দেয়ালে ঝুলছে বাবারই কয়েকটা পোশাক। সাধু বাবা নিয়ে যাননি সাথে করে। যাক বাবা, একটা থাকার জায়গা তো পাওয়া গেল। যার বাড়ি সে তো আর এখানে এসে থাকবে না। কিন্তু কিন্তু বাবাজি বলে গেল বলরাম দত্তের কাছে যেতে। ও থাক, যেদিন আসবে সেদিন হাতে পায়ে ধরে একটা ব্যবস্থা করে নেব। আপাতত নিজে থেকে যাওয়ার দরকার নেই। গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে চলে যাবে। আর থাকার জায়গা তো আছে। ব্যাস, শুয়ে পড়ি, জেগে থেকে আর কাজ নেই। রাতে কিসের একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল কালীর। ধীর ধীর করে উঠে পড়ল সে। বাইরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে বাজের শব্দ। কিছুক্ষণ পর তার মনে হলো বাইরে কেউ যেন দোলনায় দুলছে। সেটা থেকে কচ কচ শব্দ আসছে। ভয় পেয়ে গেল কালী। তার সাথে বাইরে কারা যেন দৌড়াদৌড়ি করছে। জমা জলে তাদের পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ভয়ে এবার রাম নাম জপতে লাগলো কালী। এই যে তার চিন্তারও বাইরে। একটা ভুতুড়ে হাতছানি তাকে যেন বাইরে ডাকছে, তাদের সাথে খেলায় মারতে। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে গেল। অবস্থার কোনো উন্নতি হলো না, বরং বাইরে থেকে আরো ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে লাগলো। হঠাৎ এক সময় দরজায় প্রচণ্ড ধাক্কা।
ভয়ে ঘরের এক কোণে জোড়োসড়ো হয়ে গেল কালী। ভয়ে ভয়ে বলল, কে? দরজা ধাক্কানো কিন্তু থামল না। কালী বুঝে উঠতে পারল না যে সে কি করবে। হঠাৎ তার চোখ পড়ল সেই তন্ত্রের বইগুলির দিকে। মনে একটু সাহস পেল সে। সেখান থেকে একটা বই তুলে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজার সামনে এসে দাঁড়াতেই দরজা ধাক্কানো থেমে গেল। আশ্চর্য! কাঁপা হাতে দরজা খুলে দিল কালী। না, কেউ তো নেই। চারিদিকে বৃষ্টির খলখল শব্দ আর শোঁ শোঁ করে বয়ে চলা বাতাসের শব্দ। ভালো করে এদিক ওদিক তাকালো সে। হঠাৎ দরজার সামনে চালা থেকে লাফ কেটে পড়ল একটা কালো বিড়াল। আচমকা কালীর বুকের হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কি সাংঘাতিক! একটু দূরে গিয়ে বিড়ালটা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কালী দরজা বন্ধ করে দিল। ধুর, মনে হয় আমার মনের ভুল। যাই, শুয়ে পড়ি। বৃষ্টির ঠান্ডা আবহাওয়ায় ঘুম এসে গেল কালীর। আর তারপরই বাইরে আবার শুরু হলো সেই পৈশাচিক তাণ্ডব। তার সাথে কার যেন ক্রূর হাসি। সকালে ঘুম ভাঙল কালীর। আকাশ এখন একেবারে পরিষ্কার। মুখ হাত ধুয়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল সে। তাড়াতাড়ি কিছু ভিক্ষা করে না আনলে খাওয়া জুটবে না তার। এই দুঃসময়ে ভিক্ষে পাওয়াটাও খুবই দুষ্কর। রাস্তায় যে যা দেয় তাই খেয়ে নেয় কালী। দিনের শেষে অল্প কিছু চাল আলু নিয়ে ঘরে ফেরে সে। এই বাইরেই চাল আলু সেদ্ধ করে নিতে হবে। যাই, জোগাড়টা করে ফেলি। চারপাশ থেকে সে কাঠ কুড়িয়ে জড়ো করল। তবে সেগুলো যে মরার কাঠ তাতে কোনো সন্দেহ নেই। উনান তৈরি করে কাঠ জ্বালালো কালী। তারপর জল দিয়ে মার্শায় ভাত আর আলু চাপিয়ে দিল কাঠের আগুনে। হঠাৎ কালীর কানে আসে একটা ফিস ফিস শব্দ। চমকে ওঠে সে। এদিক ওদিক তাকিয়ে দেখে না, কেউ কোথাও নেই। তবে যেন মনে হচ্ছে ঝোপঝাড়ের আড়াল থেকে তাকে যেন কারা এক দৃষ্টে দেখছে। দূর থেকে শেয়ালের ডাক পরিবেশটাকে আরো থমথমে করে দিচ্ছে। ভয়ে কুঁকড়ে যায় কালী।
কানের পাশে স্পষ্ট শুনেছে সে। মুখ ফিরিয়ে দেখে কেউ নেই। এই কি করে সম্ভব? কেউ যদি থেকে থাকে সে তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। না, এ তার মনের ভুল নয়। সাধু বাবা তাকে এমনি এমনি সাবধান করেনি। তাড়াতাড়ি জাল দিয়ে ভাত সেদ্ধ করে কালী। তারপর তাড়াতাড়ি ভাতের মালসাটা নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ভাতগুলো একটা থালায় ঢেলে খেতে শুরু করে সে। এক গাল ভাত মুখে দিয়েই সে থেমে যায়। এ কিরকম ভাত? ভাতের কোনো স্বাদ গন্ধ কিছুই নেই। সে যে ভাত খাচ্ছে তাই সে বুঝতে পারছে না। এরপর সে আলুটা খেয়ে দেখে। হ্যাঁ, সেটারও একই অবস্থা। কেউ যেন তাদের ভেতর থেকে সব নির্যাসটা একেবারে শুষে নিয়েছে, ফেলে রেখেছে শুধু ছিবড়া। পেটের জ্বালা বড় জ্বালা, তাই খেয়ে শেষ করলো কালী। তারপর বিছানায় শুয়ে ভাবতে লাগলো, এখানে থাকাটা কি তার ঠিক হচ্ছে? যে কোনো সময় ভূতের হাতে মারাও যেতে পারে সে। কি করা যায়? উপায় তো একটা ভাবতেই হবে, না হলে এই দুর্দিনে এই রকম আশ্রয় কি আর পাওয়া যাবে? ভাবতে ভাবতে ঘুম চলে আসে তার। ঘুমিয়ে পড়ে কালী। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে যায় কালীর। চোখ খুলেই সে বুঝতে পারে আগের রাতের মতো বিভীষিকা তাকে গ্রাস করেছে। নানা রকমের ভয়ানক বিকট চিৎকার তার কানে আসতে থাকে। বিছানায় জড়সড় হয়ে বসে কাঁপতে থাকে কালী। এমন সময় চারপাশ কাঁপিয়ে দিয়ে একটা কণ্ঠস্বর শোনা গেল। ভয়ে তো কালীর জ্ঞান হারাবার জোগাড়। বাইরে যেন কারা দৌড়াদৌড়ি করছে, তার ঘরের চালে দাপাদাপি করছে। প্রাণ পাখিটা মনে হয় তার ভয়েই দেহ থেকে বেরিয়ে যাবে। কিভাবে বাঁচবে সে? এই বিপদ থেকে কিভাবে বাঁচা যায় তাই সে ভাবতে লাগলো। এদিক ওদিক চাইতে চাইতে সে হঠাৎ দেখতে পায় সেই তন্ত্রের বইগুলো। হ্যাঁ, ওই বইগুলো হয়তো আমার প্রাণ বাঁচাবে। সে তাড়াতাড়ি একটা বই নিয়ে মাদুরের ওপর বসে সেটা খুলল। আরে, এ তো বাংলায় লেখা। এতে তো নানা তন্ত্র সাধনার বিধি সম্বন্ধে লেখা। এগুলো আমাকে পড়তে হবে। এখানে বাঁচতে গেলে আমাকে তন্ত্র সাধক হতেই হবে। পড়া শুরু করলো কালীপদ। এক মনে পড়তে লাগলো সে। ধীরে ধীরে বাইরের সব আতঙ্ক ফিকে হয়ে উঠতে লাগলো তার কাছে। কালী পড়া থামালো না।
সারা রাত সে বই পড়ে নানান তন্ত্র সাধনার ব্যাপারে জানল। কি করে ভূতেদের বশ করে তাদের দিয়ে কাজ করাতে হয় তার খুঁটিনাটি সে পড়তে লাগলো। সকালে যখন সে ঘরের বাইরে বেরোলো, সেটা তার জন্য এক অন্য সকাল। জ্ঞানে তার মন উৎফুল্ল। আজ রাত থেকেই আমাকে তন্ত্র সাধনা শুরু করতে হবে। যাই, কিছু ভিক্ষা করে নিয়ে আসি। পেট যে কারো কথা শোনে না, তাই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল কালী। সন্ধ্যের সময় বাড়ি ফিরল কালীপদ। ঝোলা রেখে রান্নার জোগাড় করে ভাত বসালো। আজ কালী একটা কাঠ নিয়ে উনানের চারপাশে মন্ত্র বলতে বলতে একটা কুণ্ডি কেটে দিল, আর তার পাশেই পদ্মাসনে বসে সাধনা করতে শুরু করলো কালীপদ। কিছুক্ষণের মধ্যেই মনে হলো শ্মশানের চারপাশের সব ভূত ফিস ফিস করে নিজেদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে কথা বলছে। কোথাও ঝোপ অদ্ভুতভাবে নড়ে উঠছে, কোথাও ডাল ভেঙে পড়ছে। শ্মশানের কোনো একটা কোণ থেকে ভেসে আসছে হাসির শব্দ। সে হাসি শুনলে ভিড়মি খাওয়ার জোগাড় হয়। কখনো বা ভেসে আসছে নূপুরের ধ্বনি। সব মিলিয়ে শ্মশানটা তার ভৌতিক প্রকৃতির চেহারা জানান দিচ্ছে। এইভাবে প্রায় 1 ঘন্টা কেটে গেল। কালী চোখ খুলল। রান্নাও তার সম্পূর্ণ হয়েছে। ভাতের সরাটা নিয়ে সে ঘরের ভেতরে চলে গেল। আজ খুব তৃপ্তি করে খেলো কালী। ভাত আর আলুর স্বাদ আজ একেবারে ঠিক আছে। তার উপরে সাধনা করে অন্তরে সে অনেক তৃপ্তি লাভ করেছে, তাই খাওয়ার পর ঘুমও চলে আসে খুব তাড়াতাড়ি। রাত হতেই শ্মশানে চলেছে সেই একই বিভীষিকা। শ্মশানটা যেন একটা ভুতুড়ে রাজ্য, আর কালী সেখানে অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু আজ আর কালীর ঘুম ভাঙল না, আরামে ঘুম দিল কালী। এইভাবে দিন কাটতে লাগলো। শ্মশানে নানা সাধনা ও যজ্ঞ করতে লাগলো কালী। ধীরে ধীরে সাধনায় সে সিদ্ধি লাভ করতে লাগলো। শ্মশানের ভূত প্রেতরা এখন কালীর ধারে কাছে ঘেঁষতে ভয় পায়। এদিকে কালী অপেক্ষা করছে শ্মশানে কোনো মরা আসার। তাহলেই সে চরম সাধনাটা করতে পারবে। সেটা সত্য পড়া মরার কাঠ ছাড়া হবে না। বলরাম দত্ত এসবের কিছুই জানে না। সে তার বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছে। এখনো পর্যন্ত কালীও তাকে কোনো খবর দেয়নি। আর গ্রামের সবাই জানে যে এখনো ওই কুঁড়ে ঘরে সেই তন্ত্র সাধক থাকে। ভিক্ষে করে কালীর বাড়ি আসতে সন্ধে হয়ে যায়। সেদিনও তাই হলো। বাড়ি ফিরে ঘরের ভেতরে বসে একটু জিরিয়ে নিচ্ছিল কালী।
এমন সময় শুনতে পেল হলহরি হরিবোলের ধ্বনি। আরে মরা আসছে মনে হয়। তবে কি আজই আমার সাধনা সম্পন্ন করতে পারবো? হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ঘরের ভেতর সাধনার সরঞ্জাম ও জিনিসপত্র কালী একটু মিলিয়ে নিতে লাগলো। সুরা, আটা, মাংস সবই তার আগে থেকে আনা ছিল, কারণ এই সব সুযোগ যে হঠাৎ করেই চলে আসে এটা তার জানা ছিল। তারপর উৎফুল্ল মনে বাইরে বেরিয়ে এলো কালী। ছজন মরা নিয়ে এসেছে। এই নেপু, কাটার ব্যবস্থা করতে হবে তো নাকি? চল। আরে দাঁড়া না, শ্মশানে যখন এসেছি চল বাবার সঙ্গে একটু দেখা করে আসি। হ্যাঁ ঠিকই বলেছিস, চল একটু দর্শন করে আসি বাবার। এই মনস্থির করে তারা কুটিরের দিকে যেতে লাগলো। কুটিরের সামনে পৌঁছে তারা কালীকে দেখে একটু অবাক হলো। তো তুমি কে? বাবা কোথায়? আমি কালীপদ। কাকে খুঁজছেন বলুন? বাবা এই কুটিরে সাধনা করতেন, উনি কোথায়? উনি আমাকে এখানে থাকতে বলে চলে গেছেন ওনার বাড়ি। তা আপনি কি বনরামকে জানিয়েছেন? কেন, আপনারা জেনে কি করবেন? আপনাদের কিছু সমস্যা আছে তাতে? না না, আমাদের আর কি সমস্যা থাকবে? আমরা মোড়া পোড়াতে এসেছি, তাই করি। চলো চলো হে নেপু। কোথাকার কে তার কুটিরে এসে আস্তানা গেড়েছে, জানাতে তো হবেই। কাঠ কেটে মরা পোড়ানো শুরু হলো। এদিকে কালী ঘরের ভেতর অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন দাহের কাজ শেষ হবে। তারপরেই শুরু হবে তার সাধনা। মরা দাউ দাউ করে চলছে, তার আলোতে শ্মশানটা একেবারে চকচক করছে। মাঝে মাঝে বলো হরি হরি বলের ধ্বনিতে চারপাশটা কেঁপে উঠছে। গায়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। মরা পোড়ানো শেষ হলো। পঞ্চার নেপোড়া কুঁড়ে ঘরের দিকে কৌতূহল ভরা দৃষ্টিতে তাকাতে তাকাতে বাড়ি চলে গেল। আর দেরি করল না কালী। দেয়ালে ঝোলানো তান্ত্রিক বাবার পোশাক রুদ্রাক্ষগুলো পরে নিল সে। তারপর সব সরঞ্জাম নিয়ে নিভে যাওয়া চিতার পাশে গেল। আধ ফোড়া কিছু কাঠ দিয়ে সে আবার চিতা জ্বালালো। তারপর শুরু হলো তার মন্ত্র পাঠ। তার পাশে রাখা একটা সরায় সুরা, আর একটাতে মাংস, আর একটা পাত্রে মাখানো আটা। মন্ত্রোচ্চারণের সাথে সাথে শ্মশানের পরিবেশটা কেমন যেন ভুতুড়ে হয়ে যাচ্ছে। হাওয়া বইতে শুরু করেছে। তার সাথে চারিদিক থেকে ভেসে আসছে পৈশাচিক চিৎকার। চিতার আগুন দাউ দাউ করে চলছে। কালী আটার গোলা হাতে চ্যাপটা করে আগুনে দিয়ে রুটি বানাতে শুরু করলো। সাথে সাথে চারিদিক থেকে শোনা গেল অশরীরীর কণ্ঠস্বর।
কণ্ঠস্বর ক্রমে বাড়তে লাগল। একটা, দুটো, তারপর অনেক। খালির চারপাশ থেকে করুণ আর্তনাদ ভেসে আসছে। কালী একেবারে চুপ, সে রুটি বানিয়েই চলেছে। কিছুক্ষণ পর একটা অদ্ভুত বিভৎস ভয়ঙ্কর মূর্তির আবির্ভাব হলো। সে এসে কালীকে জিজ্ঞাসা করল, কালী এবার থামল। সে ঠিকই বুঝতে পারল এই প্রেতরাজ। সে বলল, আমি কালীপদ। এখানে কি করছিস এসব? আমি প্রেতরাজের জন্য ভোগ প্রস্তুত করছি। কেন? কি চাস তুই? আপনি তো প্রেতরাজ, আপনার তো কিছু অজানা নয়। এই ভূতেরা আমায় ভারী বিরক্ত করে। আমি এদের প্রভুত্ব চাই। তাই নাকি? তবে জানিস তো, এ হলো আগুন নিয়ে খেলা। যে কোনো সময় তুই সেই আগুনে ঝলসে যাবি। আমি প্রস্তুত। দে তবে, ভোগ নিবেদন কর। মনের আনন্দে ভোগ নিবেদন করল কালী। প্রেতরাজকে সে সন্তুষ্ট করেছে। এখন থেকে সব ভূত প্রেত তার বশে। কিন্তু এসবের মধ্যে কখন যে তার মনে অহংকার বাসা বেঁধেছে তা সে ভুনাক্ষরেও টের পায়নি। সকালে নেপো আর পঞ্চা বলরামের কাছে এলো। বলরাম দাওয়ায় বসে বিশ্রাম নিচ্ছে। দাদা, তোমার শ্মশানের কুটিরে যে একজন লোক এসে থাকছে, তা কি তুমি জানো? মানে বাবা সেখানে নেই? বাবা তো এমন সিদ্ধান্ত নেবেন না। আমার কুটিতে থাকবে অথচ আমাকে জানাবে না। কে সেই উঠবু? চেহারা দেখে তো উদ্বাস্তু বলেই মনে হচ্ছে। খুব সাবধান, সব দখল হয়ে যাবে কিন্তু বলে দিলাম। না, তো ভালো কথা নয়। চলো তো দেখি। হ্যাঁ চলো চলো, তাই দেখা যাক। তিনজন এইসব আলোচনা করতে করতে রওনা দিল শ্মশানের দিকে। ওদিকে কালী আজ আর ভিক্ষায় যায়নি। সে এখন পুরোপুরি তন্ত্র সাধক। তার চোখের দৃষ্টি যেন একেবারে পাল্টে গেছে। সে ঘরের বাইরে বসে সাধনা করছে। বলরাম, নেপো আর পঞ্চা শ্মশানে পৌঁছে কুটিরের দিকে গেল। কালীকে দেখে তারা তো একেবারে থ। আরে, তোরা না বলেছিলি এ উদ্বাস্তু? এই যে তান্ত্রিক। বলরামের কথা শুনে চোখ খুলল কালী। হ্যাঁ হ্যাঁ, আমি তান্ত্রিক। আমি প্রেত সিদ্ধ কালী তান্ত্রিক। সে আপনি যেই হন না কেন, এটা আমার ঘর। আপনি এখানে কি করছেন? ও, তুই সেই বলরাম? আমি এখন থেকে এই ঘরেই থাকবো। তুই তো এই ঘরের কথা ভুলে যা। যা যা। মানে মগের মুলুক নাকি? তাই তো, একেবারে বাপ কিনে জমিদারি পেয়েছি। এবার খুব রেগে যায় কালী। উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, চুপ, একদম চুপ। তোদের আর একটা কথাও আমি শুনতে চাই না। যা এখান থেকে, যা, না হলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু। বলরামদা, চলো চলো চলো, এখন একে পরে দেখা যাবে। আমি কিন্তু ভয় পাই না। আমি গ্রামের মোড়ল নিয়ে আবার আসবো। তোকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি রে। হ্যাঁ, যা এখান থেকে, যা।
যা যা, দেখ কে কাকে ছুঁড়ে ফেলে। সবাই সেখান থেকে চলে এলো। রাস্তায় আস্তে আস্তে বলরাম বলল, আমি আজ সন্ধ্যায় মোড়ল মশাইয়ের কাছে যাব, এর একটা বিহিত করতেই হবে। হঠাৎ এমন সময় নেপো মুখ থুবড়ে পড়ে গেল। সবাই ধরাধরি করে তাকে তুলল। কি রে, কি হলো? হোঁচট খেলি নাকি? নেপো কিন্তু খুবই ভয় পেয়ে গেছে। সে ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে পড়ল। ভাই, মনে হয় কেউ ল্যাং মেরে ফেলে দিল রে। উড়ি বাবা! ওর আবার কি হলো রে? কি কে যেন একটা গুঁতো মারলো। এসব কি ভুতুরে কাণ্ড গো? আমার মনে হয় এটা সেই কালীতান্ত্রিকেরই কাজ। আমি আর এইসবের মধ্যে নেই। আমাকে ছেলে পুলে নিয়ে ঘর করতে হয়। বলরাম দা, আমরা আসছি বুঝলে। দুজনেই ভয় পেয়ে বলরামের সঙ্গ ছেড়ে দিল। কিন্তু বলরাম এখনো দৃঢ় প্রতিজ্ঞ। সে সন্ধ্যার সময় আজ মোড়ল মশাইয়ের কাছে যাবে। তিনি নিশ্চয়ই এর একটা বিচার করবেন। বলরাম সারাদিন বাড়িতে বসে চিন্তা করতে লাগলো। কে কেনই বা আমার কুটির দখল করে আছে? আর বাবাই বা আমাকে কিছু না বলে কেন চলে গেল? আর ওই তান্ত্রিক, তার কি সত্যিই অনেক ক্ষমতা? সেই ভয় দেখিয়ে নেপার পঞ্চাকে আমার কাছ থেকে সরিয়ে দিল। সে যত বড়ই তান্ত্রিক হোক না কেন, আমার ভয় কি? বাবা তো আছেন, আমার ভরসা। সন্ধ্যার সময় বলরাম রওনা হলো মোড়ল মশাইয়ের কাছে। তার বাড়ির রাস্তায় একটা বাঁশ বাগান আছে। বলরাম বাঁশ বাগানের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। তিনটি বাঁশ রাস্তায় একেবারে ঝুঁকে পড়েছে। কি ব্যাপার? ঝড় নেই, জল নেই, বাঁশগুলো এমন করে ঝুঁকে পড়লো কি করে? মোড়ল মশাইকে ব্যাপারটা জানাতে হচ্ছে। এই ভেবে যেই ডিঙিয়ে বাঁশটা পার হতে গেছে, সাথে সাথে বাঁশটা শটাং করে ওপরে উঠে দাঁড়ায়। অল্পের জন্য প্রাণে বাঁচে বলরাম। সাথে সাথে শোনা যায় একটা পৈশাচিক হাসি। নির্জন রাস্তায় বলরাম একা দাঁড়িয়ে রীতিমতো ঘামতে থাকে। তারপর তার কি মনে হলো, সে গুরু মন্ত্র জপ করতে লাগলো। তাতে কাজও হলো। কিছুক্ষণের মধ্যেই বাঁশ দুটো ওপরে উঠে গেল। সাথে সাথেই বলরাম দৌড় মারল মোড়লের বাড়ির দিকে। থামলো একেবারে মোড়লের বাড়িতে। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাইরে আসুন। কি হয়েছে বলরাম? এত ব্যস্ত কেন? সাংঘাতিক একটা বিপদে পড়েছি। এইমাত্র মরতে মরতে বেঁচেছি। বলো কি? ব্যাপারটা একটু খুলে বলো তো। আগাগোড়া সব ব্যাপারটা খুলে বলল বলরাম। মোড়ল মশাই সব শুনে বললেন, এই যে সাংঘাতিক ব্যাপার, কিন্তু তাই যদি হয় আমি কি করব বলো তো? এ তো দেখছি যে সে লোক নয়, এ একেবারে সিদ্ধতান্ত্রিক। তাহলে আমি এখন কি করব? আজকে আমার সাথে এমন হচ্ছে, কাল যদি ওই তান্ত্রিক গ্রামের লোকের সাথে এমন করে, তখন কি হবে? হ্যাঁ তাই তো, তুমি একদম ঠিকই বলেছ। এ বিপদ তোমার একার নয়, গোটা গ্রামের। কিন্তু কি করা যায় বলো তো? আমিও তাই ভাবছি মোড়ল মশাই।
আমিও তাই ভাবছি। আচ্ছা, তোমার গুরুদেব সেই বাবা এখন কোথায় বলো তো? শুনেছি তিনিও নাকি সিদ্ধ পুরুষ। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু মুশকিল হলো তার এক জায়গায় থাকা পছন্দ না। তিনি কোথায় কখন থাকেন তার কোনো ঠিকানা নেই, তবে বাড়ি একটা আছে ওনার। তবে তাই যাই, চলো, যদি ওনার দেখা পাই। বলছেন? এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি ফেরার সময় বলরাম অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরল। আচ্ছা তাই নাকি? সাধুর কাছে যাবি? যাক 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 যাক, আমিও তো দেখি উনি কত বড় বাবা। আমি শ্মশানেই রইলাম, দেখি দেখি কে আমাকে এখান থেকে হাঁটাই। দেখি। তার হাসির সাথে ভূতেরাও তাল মেলালো। শ্মশানটা যেন একটা পেট পুরীতে পরিণত হয়েছে। সকালে বলরাম ও মোড়ল মশাই তান্ত্রিক বাবার কাছে রওনা দিল। পথে দেখা হয়ে গেল নেপো ও পঞ্চুর সাথে। মোড়ল মশাই তাদের বুঝিয়ে বলতে তারাও রাজি হয়ে গেল সেখানে যেতে। তারা সবাই মিলে এগিয়ে গেল তান্ত্রিক বাবার বাস্তুপীঠের দিকে। পথ চলতে লাগলো তারা, প্রায় এক বেলার পথ। এখন বাবাকে ওখানে পাওয়া গেলে হয়, না পাওয়া গেলে খুঁজতে হবে। খুঁজলে কি না পাওয়া যায়। একদম ঠিক বলেছ পঞ্চু, ওনাকে না পাওয়া গেলে গ্রামের যে কি হাল হবে তা কে জানে। আমাকে ল্যাং মেরে ফেলে দেওয়া? দাঁড়া, তোর বাপের কাছে যাচ্ছি, তোর ব্যবস্থা হবে। দুপুর নাগাদ তারা পৌঁছে গেল বাবার বাড়িতে। ভগবান সহায় হয়েছেন, উনি বাড়িতেই আছেন। বাবা, আপনাকে দেখে আমরা যেন প্রাণ ফিরে পেলাম। কেন রে, কি হলো আবার? বলরাম ও সবাই মিলে সব ঘটনা খুলে বলল। নেপো ল্যাং মারার ঘটনাটাও বলল। কালীপদ, আমি ওকে বলে এসেছিলাম ও যেন অবশ্যই তোমার সাথে দেখা করে তোমার অনুমতি নিয়ে নেয়। ব্যাটা এত বেয়াদব, এখন বলছে ওখানেই থাকবে। গোটা গ্রামের উপর যদি ওর ক্ষমতা দেখাতে যায় তাহলে কি হবে বাবা? আসলে ওটা ওর ঔদ্ধত্য নয়, ওটা ওর ক্ষমতার ঔদ্ধত্য। অহংকারে কত গুণী মানুষের পতন হয়েছে, কালীও তার থেকে রেহাই পাবে না। আপনি চলুন বাবা, ব্যাটাকে আচ্ছা করে শিক্ষা দিয়ে আসবেন। না রে, তা হয় না। ওর ক্ষমতার গুণে ও ঠিকই বেঁচে যাবে। তাহলে কি ওকে শাস্তি দেওয়ার কোনো উপায় নেই? আছে আছে, তাহলে বলি শোনো, ও নিজেই নিজের পতনের কারণ হবে। পরিকল্পনা মতো বাবা বলরামকে মন্ত্র পড়ে রক্ষা কবচ পরিয়ে দিলেন। তারপর কিছু মন্ত্রপুত সর্ষে দিয়ে বললেন, আজ রাতে সবাই বলরামের বাড়িতেই থেকো, আর এই সর্ষেগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে দিও। এখান থেকে এসো, এখন অনেক কাজ বাকি তোমাদের। আশীর্বাদ করুন বাবা। সবাই এবার রওনা দিল শ্মশানের দিকে। শ্মশানে গিয়ে ওই কালীতান্ত্রিককে বলে দিতে হবে যে তার আর এই শ্মশানে থাকা যাবে না। সবাই তাড়াতাড়ি পা চালালো।
শ্মশানে পৌঁছে সবাই দেখল কালীতান্ত্রিক শ্মশানে বসে ধ্যান করছে। সবাই এগিয়ে গেল তার দিকে। এই যে কালীতান্ত্রিক, কান খুলে শুনে রাখ, আর একদিন সময় দিলাম তোকে, তার মধ্যে এই শ্মশান ছেড়ে যদি তুই না যাস, তোকে আমরা মারতে মারতে এই গ্রাম ছাড়া করে দেবো। তাই নাকি? হ্যাঁ, এত সাহস তোদের আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? জানিস আমি তোদের কি করতে পারি? করে দেখা না, ঢপের তান্ত্রিক একটা। একেবারে পুরো ঢপবাজ। করে দেখা না, দেখা। দেখ, তোর দাদাগিরি অনেক হয়েছে, আজকের দিনটাই তোর হাতে আছে। ভালো চাস তো এখান থেকে চলে যা। চলে যা, চলে যা। ই না যাই, ওর মাথা ন্যাড়া করে ওর মাথায় ঘোল ঢেলে এখান থেকে তাড়িয়ে দেবো। কি বলেন মোড়ল মশাই? একদম ঠিক ঠিক, একদম ঠিক। চলো সবাই, ওর সাথে তর্ক করে কোনো লাভ নেই। সবাই চলে গেল। কালীরা আগে ফুঁসছে, বলরামকে সে ছাড়বে না। আমাকে হুমকি দেওয়া? আজ রাতেই আমি চণ্ডালের আহ্বান করব। কাল সকালের সূর্য আর তোকে দেখতে হবে না বলরাম। রাত হয়েছে। তারা চারজন বলরামের বাড়িতেই আছে। নেপো মন্ত্রপুত সর্ষে বলরামের বাড়ির চারপাশে ছড়িয়ে দিল। কি মনে হয় মোড়ল মশাই, কাজ হবে? মনে তো হয় হবে, এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। তারা চারজনে ঘরের মধ্যে জেগে বসে রইল। বাইরের পরিবেশটা একদম নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক সেই নীরবতা ভঙ্গ করছে। ওদিকে কালীতান্ত্রিক যজ্ঞে বসেছে। মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই যজ্ঞেই চণ্ডালের আহ্বান করবে সে। তারপর তাকে দিয়েই কাজ সারতে হবে। যজ্ঞ চলতে লাগলো। চারপাশ থেকে নানা ভুতুড়ে শব্দ ভেসে আসছে। দাউ দাউ করে জ্বলছে হোমের আগুন, আর সেই আগুনে বোঝা যাচ্ছে রাগে একেবারে লাল হয়ে আছে কালীতান্ত্রিকের চোখ। অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ একটা দমকা হাওয়া শুরু হলো। হোমের আগুনের ওপর আবির্ভাব হতে থাকলো একটা ভয়ঙ্কর মূর্তির। চণ্ডালের আবির্ভাব হয়েছে। কালী তার দিকে তাকিয়ে নির্দেশ দিল, তুমি ক্ষুধার্ত, যাও ওই বলরামের রক্ত খেয়ে এসো। সাথে সাথে সেই মূর্তি তীরের বেগে ছুটল বলরামের বাড়ির দিকে। কালীর তখন সে কি ক্রূর হাসি, তার হাসিতে শ্মশান কেঁপে উঠল। হঠাৎ বলরামের মনে হলো বাইরে ঝড় উঠেছে। মোড়ল মশাই, বাইরে ঝড় উঠলো নাকি? ঝড় নয়, ও এসে গেছে। ভয়ে বুক কেঁপে উঠল সবাইয়ের। বাইরে থেকে ভেসে আসছে একটা প্রচণ্ড হুঙ্কার। তার সাথে ঝোড়ো হাওয়া বলরামের বাড়ির চারপাশে পাক খাচ্ছে, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। কিরে পঞ্চু, ও যদি ভেতরে চলে আসে?
বাইরে চণ্ডালের তীব্র আর্তনাদ শোনা যাচ্ছে। সে যেন খিদেই ছটফট করছে, কিন্তু খাবার সামনে থেকেও সে সেটা ছুঁতে পারছে না। খাওয়ার তাপও ক্রমে ক্রমে বাড়তে লাগলো, তার সাথে শোনা যেতে লাগলো কেউ যেন চণ্ডালের গলা টিপে ধরেছে। সে কি পৈশাচিক আর্তনাদ! বেশ কিছুক্ষণ ধরে চলল এইসব ঘটনা, তারপর সব শান্ত হয়ে গেল। বিপদ মনে হয় কেটে গেল। এদিকে চণ্ডাল খিদের জ্বালায় ছটফট করছে, তার চাই রক্ত। সে ফিরে গেল কালীতান্ত্রিকের দিকে। খিদে পেয়েছি আমার, রক্ত চাই, রক্ত দে, রক্ত দে, দে। এই বলে সে কালীর দিকে এগিয়ে চলল। এ কি করছো? দাঁড়াও, দাঁড়াও বলছি। ওদিকে যাও, ওদিকে, ওদিকে, ওদিকে বলরামের কাছে যাও। চণ্ডাল ঝাঁপিয়ে পড়ল কালীর ওপর। তার শরীর থেকে সব রক্ত শুষে খেতে থাকলো চণ্ডাল। আর কালীর তখন সে কি চিৎকার! হয়তো সে তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু তখন সব শেষ হয়ে গেছে। অদৃশ্য হলো চণ্ডাল, আর কালী লুটিয়ে পড়ল মাটিতে। সারা শরীর তার ফ্যাকাশে, রক্ত শূন্য। সকালে গ্রামের সবাই শ্মশানে এসে দেখল কালীতান্ত্রিক মৃত অবস্থায় পড়ে আছে। তার চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। বলরাম মনে করল বাবার কথাগুলো। ও নিজেই নিজের পতনের কারণ হবে। আমি বলরামকে একটা রক্ষা কবচ দিচ্ছি, তারপর তুমি ওর কাছে গিয়ে যদি ওকে রাগিয়ে দিতে পারো, ও নিশ্চয়ই তোমার ওপরও শক্তি প্রয়োগ করবে। আর সেই শক্তি তোমার কোনো ক্ষতি না করতে পেরে ফিরে গিয়ে ওকেই শেষ করে দেবে। হাত জোর করে প্রণাম করল বলরাম। বাবা, আপনার দয়াতেই মনে হয় আজ গ্রামটা বাঁচলো। জয় বাবা, জয়। তারপর গ্রামের সবাই কালীর দেহটা দাহ করল। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো।